আজকের নাটক গ্র্যান্ডফাদার ক্লক, রচনা ও প্রযোজনা আশরাফুজ্জামান, নাট্যানুষ্ঠান গ্র্যান্ডফাদার ক্লক। শিউলি, শিউলি, দাদু, শিগগির আয়। কি দাদু? শোন। দাদু, ওয়ান্ডারফুল, ঘড়িটা চালু করেছো? হ্যাঁ, রফিক সাহেব মেরামতের দোকান থেকে ফেরত এনেছিলেন যে পার্টস নেই, মেরামত হবে না। দাদু, তুমি হাত দিলেই ঘড়ি ঠিক হয়ে যায়, শুধু গ্র্যান্ডফাদার ক্লকটি। ওটা অমনি থাকতে দে না। দাদু, তুমি কোনো রকমই দিদার কথা ভুলতে পারো না। দিদা মারা যাবার দিন ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল, তুমি আর ছুলে না। ওটা অমনি থাক না। আরে দিন আর ঘন্টা ওখানে থমকে আছে। লন্ডন থেকে ঘড়িটি কিনে আনি, দিন তারিখ বলে দেওয়ার ঘড়ি তখন সবেমাত্র বাজারে বেরিয়েছে। সপ্তাহে একবার চাবি দিতে হতো, বন্ধ হয়ে গেল ঠিক সেই দিনই। তারপর থেকে আর চাবি দেওয়া হয়নি। দাদু, ঘড়িটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, আজ 5 বছর হয়ে গেল, ওয়েলিংও করা হয়নি। বেশ মজার ব্যাপার শেলি, অনেকে মানুষের জীবনের সঙ্গে ঘড়ির তুলনা দেয়, কিন্তু এই তুলনা সম্পূর্ণ মিথ্যে। ঘড়ি বন্ধ হয়ে গেলে অয়েলিং করলে, স্প্রিং ঠিক করলে আবার চালানো যায়, কিন্তু মানুষ যদি একবার। দাদু, এই ঘড়িটা কবে আনলে? না না না, আরে ছুবি না, ছুবি না, ছুবি না, আরে স্ক্রুটা টাইট দেওয়া হয়নি। কবির সাহেবের ঘড়ি। দাদু, তোমার এই টেবিলটার কাছে গেলেই হলো। ও টেবিলটা সবার জন্য আউট অফ বাউন্ড, কখনো ওদিকে যাবি না। বন্ধ হয়ে যাওয়ার পর কবির সাহেবের নামাজের সময় গরমিল হয়ে যাচ্ছিল, তাই পাঠিয়ে দিলেন। দাদু, আজ তুমি শুধু দিদার কথাই বলবে? ডেকেছিলে কেন? বাহ, ডাকবো না। ক্লকটি কেমন চালু হলো। দাদু, টেবিল ভরে গেল, কত ঘড়ি আর আনবে? আর সকালবেলা রমনা পার্কে দেখা হলেই সব পেনশনারদের ঘড়ি অচল হয়ে ওঠে। আম্মা ঠিক বলেন, তুমি শুধু ব্যাগার খাটতেই আছো। আরে একটা কিছু নিয়ে তো থাকতে হবে, বেশ সময় কেটে যায়। এই তোর আম্মা এখন কি করছে রে? বোধহয় ঘুমিয়ে। এখনো তোমার ঘড়িতে 4টে বাজেনি। তাহলে এক কাজ কর, কি? বেশ গরম গরম এক পেয়ালা কফি নিয়ে আয়। আচ্ছা। সেদিন যে ব্রাজিলিয়ান কফিটা এনেছিলাম। আর শোন, কি? ওই ড্রয়ারটা খোল। দাদু, সুইট চকলেট কোথায় পেলে? আরে কাল গুলশান মার্কেটে গিয়েছিলাম। আচ্ছা। এক প্যাকেট তোর। হ্যাঁ, খবরদার লাইলিকে কিচ্ছু বলবে না। কাউকে কিচ্ছু বলবো না। দাদু, ইউ আর সত্যি ওয়ান্ডারফুল। আপা, আপা, কোথায় গেলে? নিজের ঘরের সামনে টেলিফোন বাজছে, উঠে ধরতে পারিস না? প্লিজ আপা, দুবার রং নাম্বার ধরেছি, এবারও তাই হবে। দিন দিন কি যে হচ্ছিস তুই। হ্যালো, হ্যাঁ শিউলি, বলুন। কে রে? আরিফ, হ্যাঁ বলুন। নিশ্চয় আমার ফোন, তুই ধরলি কেন? বাহ, ফোন ধরার জন্য ডেকে আনলি? না না না, ধরুন, ছাড়বেন না। লাইলি কথা বলবে, ধরুন। হ্যালো, চিনতে পারছেন না? লাইলি। উফ, আপনি ইম্পসিবল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আসছেন তো? এলে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। ঠিক আসবেন? হ্যাঁ, দেরি করবেন না। রাখি। এই, তোর আরিফের সঙ্গে এত কথা কি? বারে, তুই তো টেলিফোন ধরতে বললি। তাই বলে এত কথা? আরিফও দিন দিন কি যে হয়ে যাচ্ছে। আসুক। এ তোর হাতে কি রে? চকলেট। কোথায় পেলি? বাহ, দাদু দিলেন। তোকে একা? একা হবে কেন, দাদুর ড্রয়ারে আরও রয়েছে। যাই যাই, আর সব আমার। দাদু দিন দিন কি যে হয়ে যাচ্ছেন। তোকে প্রথম দিলেন। শেলি, আম্মা, ঘর গোছানো হলো? অনেকক্ষণ, বালিশের ওয়ারগুলো ধুতে দিয়েছি, ময়লা মনে হচ্ছিল। লাইলি উঠেছে? এই তো এই মাত্র। দিন দিন কি যে হচ্ছে মেয়েটা। সকালে উঠে বকতে শুরু করেছে আম্মা। না বকবো না, 8টা বাজে, বাড়ির সব কাজকর্ম শেষ, আর তুই এখন উঠলি? রাতে ভালো ঘুম হয়নি, বিছানাটা উঠিয়ে দিবে আপা, বড্ড মাথা ধরেছে। বলতো দিন দিন কি হচ্ছিস তুই, নিজের বিছানাটা পর্যন্ত গোছাতে পারিস? প্লিজ আপা, কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ। যাচ্ছি, দাদুর ঘরটাও গুছাতে হবে, উঠেই মর্নিং ওয়াকে গেছে। নাম করতে করতেই দাদু। দাদু, তোমার প্যাকেটে কি? বলো তো কি, খাস্তা আর গরম গরম। নিশ্চয়ই সুইট বেকারি প্যাটিস। তোমাদের পার্কের ওধারেই তো পেস্ট্রি শপ, তাই না? হলো না, ওর চাইতে অনেক লোভনীয় কিছু। গরম গরম ভালো ডালপুরি, পার্কের পাশে ভাজছিল। ধর, আমার জন্য রাখবি? হাত মুখটা ধুয়েই টেবিলে আসছি। আপা, অ্যাভেনে রেখে আয়, গরম থাকবে।
আমার জন্য কিন্তু রাখবি না, ওসব আমি খাইনি। আব্বা শুধু খাওয়া আর খাওয়া। শুধু দাদুর দোষ দেবে আম্মা? সেদিন বাড়িতে ডাল পুরি করিয়েছিলে, আমরা খেতে পারিনি। যা তো ঘর থেকে, আমি চা আর টোস্ট ছাড়া কিছুই খাবো না। মতির মাকে বলে দে বেশ কড়া করে টোস্ট করবে। শিউলি আপা, বল। প্লিজ একটা ফোন করবি? ফোনটাও আমাকে করে দিতে হবে? কাকে? প্লিজ আরিফকে একটু ডেকে দে না, তখন ঠিক করে কথা হলো না। আমি পারবো না, তোর কল তুই ডাক। প্লিজ আপা, আমার সঙ্গে আরই চলছে, গলার আওয়াজ শুনলেই ছেড়ে দেবে। আমি পারবো না। আপা সত্যি তুই ইম্পসিবল। হ্যালো, হ্যালো, কে? দানেশ। কি চাই? পার্টি? না না, তোমাদের পার্টি আর আমি অ্যাটেন্ড করছি না, অসম্ভব, ছেড়ে দিচ্ছি, কিছু দেয় না। আবার সেই দানেশ, দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তুই তো লাই দিয়েছিস, সেদিন পার্টির পরেও তুই ওর সঙ্গে ছিলি। ভেবেছিলাম অনুতপ্ত হবে, কিন্তু দানেশ শ্রদ্ধাবার ছেলে নয়। আমি আবার বলছি আপা, আরিফকে একটু ডেকে দিবি? উফ, একেবারে নাছড় বান্দা তুই। হ্যালো, শিউলি বলছি। লাইলি আপনার সঙ্গে কথা বলবে। না, হ্যাঁ, না আমি নই, বলছি তো লাইলি বলবে। দে দে, এতক্ষণ কি বলছিস? হ্যালো, বাহ, আমি তো টেলিফোন করালেন, বেশ লোক আপনি। আসছেন তো? দুপুরে আজ ক্লাস নেই, কাজেই আপনার ছুটি। এক্ষুনি এসছেন? ছেড়ে দি। আপা, কি? তোর আরিফের সঙ্গে এতক্ষণ কি আলাপ? বাহ, তুই তো টেলিফোন করতে বললি। ডেকে দিতে বলেছিলাম, কথা বলতে নয়। আরিফ আসছে, তোর সামনে বেরিয়ে দরকার নেই। আমি কারোর সামনেই যেতে চাই না, আমাকে আর কখনো টেলিফোন করতে বলবি না, যাই। কি দাদু, অমনি থমথমে চেহারা? লাইলির সঙ্গে ঝগড়া করেছিস? না, তবু কিছু একটা হয়েছে, আমি মুখ দেখলেই বুঝতে পারি। আমার কিচ্ছু হয়নি। অমনি অমনি কিছু না হওয়াটা তো ঠিক কথা নয়। বল তো, লাবুর সঙ্গে কথা বলি, কারো প্রেমে পড়েছিস? দাদু, তোমার সবসময় এক কথা, মানুষের মন খারাপ হতে নেই বুঝি? আরে মন এ বয়সে ঘন ঘন খারাপ হওয়া তো খুব চিন্তার কথা। যদি কিছু ঘটে থাকে খুলে বল না। মন বলে সকলে কিছু থাকা উচিত নয়, যার আছে সেই হয়তো তোমাকে জানাবে। মুশকিলে ফেললি। কি ঘটেছে পরিষ্কার করে না বললে জানবো কি করে? তোমার কিছু জেনে দরকার নেই, আমার কিছু ঘটতেও পারে না। আরে কিছু বুঝতে পারছি না আমি। বোধহয় এজ গ্যাপ, সময়ের বিস্তর একটা ব্যবধান, চট করে তোদের মন বুঝতে পারি নে। দেখ তো তোদের আব্বা আম্মা বাড়িতে কিনা, একটু পরামর্শের দরকার। বোধহয় বাড়িতেই, এইমাত্র মামাদের ওখান থেকে এলেন। ও তাহলে তুই বস, আমি একটু আলাপ করে আসি। এই যে তোমরা দুজনে রয়েছো, এই শিউলি লাইলি দুজনেরই বয়স হয়েছে, ওদের কথা নিয়ে কিছু ভাবছো? ওদের কথা নিয়ে তো আপনি ভাববেন আব্বা। ভাবনা তোমাদেরই, আমি কিছু যোগান দেব এই মাত্র। কিন্তু এটা বেশ বুঝতে পারছি একটা কিছু ঘটানো উচিত। মেয়েদের মত কিছু জানবার চেষ্টা করেছো? ওরা খুব ছোট নয়। লাবু, আমার মতে চুপ করে থাকার উচিত হবে না। করিম সাহেবের ছেলের প্রস্তাবটা আপনি গায়েই মাখলেন না আব্বা, ওরা সরাসরি প্রস্তাব পাঠিয়েছিল। তোমাদের মেয়ে তোমরাই সব বুঝবে, কিন্তু বাড়ির বড় মেয়ে দোজবরের সাথে বিয়ে দিলে তোমাদেরই নিন্দে হবে, বলবে মা মরা মেয়ে দোজবরের হাতে তুলে দিয়েছো। আব্বা, লোকের মুখ হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু খোদা জানেন শিউলিকে লাইলির চাইতে পর করে কখনো আমি ভাবিনি। 1 বছর বয়সে তাকে কোলে তুলে নিয়েছিলাম, তারপর থেকে দুজনেই একই সঙ্গে আমার কোলে বড় হয়ে উঠেছে। আমি বলতে চাইছি আব্বা, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, তবে যা দিনকাল পড়েছে দু মেয়েরই একসঙ্গে সেরে নিতে পারলে ভালো। আমার মতে পাত্র হিসেবে করিম সাহেবের ছেলে হাসিব খুব একটা খারাপ নয়, জানা ঘর, ভালো চাকরি করছে। বিয়ের 1 বছরের মধ্যেই মরা ছেলে প্রসব করে শানু মারা গেল। তবুও কেন আব্বা, আমিও কি ঠিক এই অবস্থাতেই এই বাড়িতে আসিনি? আজ কেন আপনি মেনে নিতে পারছেন না? লাইলিকে নিয়ে বোধহয় বিশেষ কোনো ভাবনা নেই, আরে প্রায় বাড়িতে আনাগোনা করছে। তবুও মেয়েদের মনটা জেনে নাও। আরে ভালো ছেলে, ভার্সিটিতে পড়াবার কাজটিও পাকা। আরে কাজ জন্য বাড়িতে আসে তা আমাদের জানা দরকার। আমার মেয়ের মন আমি জানি না আব্বা, আরও বেশি কিছু জানবার হলে আপনি চেষ্টা করে দেখুন,
আপনার কাছেই ওরা আরো সহজ হবে আব্বা। মুশকিলেই ফেললে আমাকে। ওদের দিদা বেঁচে থাকলে আমাকে আর এসবের মধ্যে জড়াতে হতো না। দেখি একটু বাজিয়ে মনের খবরটা পাওয়া যায় কি না। এই যে দিদিমণি, একা বসে? চিরজীবন একাই আছি দাদু, দোকলা কোথায় পাবো? আরে ঘরে এমন জলজেন্দ্র দাদু রয়েছে, তোদের একা কেন লাগে বুঝতে পারি না। শোন, গুলশান মার্কেটে নতুন ম্যাকিনটস এসছে শুনেছি। আমারও সব ভালো লাগে না দাদু। হ্যাঁ, আশ্চর্য করলি, ম্যাকিনটসের টফি তোদের ভালো লাগে না? আগের টিনটি তো শেষ হতে 7 দিনও লাগেনি। দাদু, বয়স বাড়ছে। আরে সেটাই আমিও বড় তো হচ্ছি। আরো ভাবনার কথা রে। তোদের বাপ মাও তো তোদের কথা নিয়ে ভাবছে। আমি কি এ বাড়িতে এতই অবাঞ্ছিত দাদু যে তাড়াতে পারলেই বাঁচো? আব্বা আমাকে বলে দেবে পাশ করার আগে আমি বিয়ে করব না। সত্যি ভাবনার কথা। শেলি, একটা কথা বলবি, কাউকে তোর ভালো লাগে? দাদু, আমার ভালো লাগা নিয়ে কোনো প্রশ্নই কোনো দিন তুলিনি। শুধু আমাকে পরীক্ষাটা পাশ করার সময় দাও, তোমাদের সব কথাই মেনে নেব। তাহলে সব কথা তো জানা গেল না। আচ্ছা বলতো, আরেফ ছেলেটিকে তোর কি রকম মনে হয়? দাদু, ওসব প্রশ্ন লাইলিকেই করো। আমার মন বলে কোনো পদার্থ নেই, থাকা উচিতও নয়। আমি চুপ করেই থাকবো। ওই যে লাইলি আসছে, যা জিজ্ঞেস করার ওকেই করো। দাদু, হুম, মনে হলো আবার রাগ করে উঠে গেল। নিশ্চয়ই কিছু ঘটেছে। ঘটে থাকলেও আমার কাছে এখনো আবদ্ধ। বয়স হয়েছে আমার, তোদের মনের খবর পাওয়ার খুব শক্ত। মনে হয় আবার একটা বিয়ের দরকার। ভালো সম্বন্ধ এসেছে শুনেছি, ব্যবস্থা করলেই তো হয়। কথাটা তুই উঠিয়ে দেখ না, আমার পক্ষে বলা মুশকিল। তোদের দিদা থাকলে কিছুই ভাবতে হতো না। দাদু, তুমি দিদাকে এক মুহূর্তও ভুলতে পারো না। কে বলে ভুলতে পারি না? তোরা রয়েছিস, এতগুলি ঘড়ি রয়েছে, আর কিছু কি মনে রাখা যায় রে? ওই শোন, কালাম সাহেবের ঘড়ি ঠিক সময় বেজে উঠেছে। অফিসে যেতে আর লেট হবে না। দাদু, জীবনে তুমি কোনোদিন কোথাও লেট হলে না। হ্যাঁ, তো ঘড়ি ঘাটলে কখনো লেট হওয়া যায়? দাদু, গ্র্যান্ডফাদার ক্লকটা সারালে না। থাক না ওঠা, সময়টা থেমে আছে ওখানে। সেরে ফেলো না। কি সুন্দর ঢং ঢং করে বাজতো, সমস্ত বাড়িটা জেগে উঠত। এখনো যেন কানে লেগে আছে। ভাবছি তোদের বিয়ের দিন চালাবো, আবার বাজবে ঘন্টা, সকলে জানতে পারবে সময় আবার এগিয়ে যাচ্ছে। লাবিব ভাবছে তোদের দুজনের বিয়ে একসঙ্গে দেবে। আবার যত আজগুবি ভাবনা। আবার বিয়ের প্রস্তাব এসেছে, ঠিক করে ফেললেই তো পারেন। এই প্রস্তাবের কথা শিউলি জানে? শুনেছে কিনা জানি না, ওর জানবার দরকার কি? বিয়েটাই বড় কথা। তাহলে তো লাবুর কথাই মেনে নিতে হয়, দুটোই একসঙ্গে সেরে ফেলা। আমার কথা নাই বা ভাবলে এখন। আপাকে একবার বলে দেখি। হাসিব খুব খারাপ পাত্র নয়, পরিবারের সকলে জানাশোনা। বিয়ের 1 বছরেই বউ মারা যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে তুই বিয়ে কর না হাসিবকে। দাদু, বিয়ের প্রস্তাব আপার জন্য এসেছে। তোর আপা যদি বিয়েতে রাজি না হয়, সে যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, আরে বাড়িতে তো অন্য ছেলেরাও আসে। দাদু, অনর্থ ঘাটিয়ে ব্যাপারটা ঘোলাটে করো না। আপার যে বিয়ে প্রস্তাব এসেছে সেটা নিয়ে এখন কথা বলো। একটা কথা বলবি, কি? আরেফকে তোর কিরকম লাগে? আমি জানি না, ওর কথা থাক এখন। আপাকে আগে বিয়েতে রাজি করে আসি। আপা, আপা। কি চুপ করে বসে? আমার চুপচাপ থাকতেই ভালো লাগে। একটু জেগে ওঠ, তোর বিয়ের কুঁড়ি ফুটলো বলে। আমাকে নিয়ে তো ব্যস্ত না হলেও তো চলতে পারে। বাহ, ব্যস্ত হবে না। বাড়ির বড় মেয়ে, ভালো প্রস্তাব এসেছে। করিম সাহেবের ছেলে হাসিবের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। যদি ভালো হয় তুই লেগে জানা লাইলি। আব্বা আমাকে বলবি আমার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে, তারপর যা বলবেন করব। উফ, সকাল থেকে শুধু টেলিফোন আর টেলিফোন। দানেশ হতে পারে কদিন থেকে বড্ড পেছনে লেগে আছে। আমাকে কেউ চাইলে বলবি নে, ধর না। উফ, উঠে যেতেও তোর এত আলসেমি। হ্যালো, কে বলছেন? না, জানি না, বাড়িতে নেই, রাখি। কে কে টেলিফোন করেছিল? আরে আরে, তুই ছেড়ে দিলি? বলতে বললে তুই বাড়িতে নেই। আবার তুই দিন দিন ইম্পসিবল হচ্ছিস। দে টেলিফোন। হ্যালো, হ্যালো, আরিফ আছেন? এইমাত্র বেরিয়ে গেলেন? আচ্ছা।
আপা তুই ইচ্ছে করে বলেছিস, তোকে আমি মেরে ফেলবো। সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এ কিছুতেই সম্ভব হবে না, কিছুতেই সম্ভব হবে না। আমি তোকে আমি দাদু, আরে কি ব্যাপার, কাঁদছিস নাকি? দাদু, আমার বিয়ে দিয়ে দাও। যেখান থেকে প্রস্তাব এসেছে বিয়ে হোক। আব্বা আমাকে বলো। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কালকেই বললি পরীক্ষা পাশ পর্যন্ত অপেক্ষা করতে। দরকার নেই অপেক্ষা করে। কেউ যদি আমাকে পথের কাঁটা মনে করে, আমি সরে যেতে চাই। মনে হয় একটা গোলমাল বাঁধিয়েছিস দিদিমণি। আমার দিক থেকে কোনো গোলমালের ভয় নেই। আমাকে যা বলবে তাই করব। কিন্তু ভাবছি আমি কি করি। লাইলির সঙ্গে তোর কোনো কথা হয়েছে? লাইলি আমাকে মেরে ফেলতে চায়। আরে তাহলে তো লাইলিও মরেছে, এখন উপায়? উপায় তোমাকে বলেছি দাদু। আমাকে ভাবতে দে। ভেবেছিলাম ঘড়ির কলকবজা ঘেটেই দিন চলে যাবে, কিন্তু মনের কলকবজা বড় কঠিন ব্যাপার। কঠিন না ভাবলেই হলো। আমার কোনো শর্ত নেই। আরে সবচাইতে বড় বিপদ সেখানেই যেখানে শর্ত থাকে না। তোদের মা বাবার সঙ্গে একবার পরামর্শ করে দেখি। আমি কোনোদিন কিছু চাইনি। কিছু বলতে গিয়ে তাদের বিপদে ফেলো না দাদু। বেশ হয়েছিস তোরা, আমাকে বিপদে ফেলেই তোরা খালাস। এখন আমি কি করি? ইয়ে, দেখ তো কে এলো। লাবুরাও বোধহয় এখন বাড়িতে নেই। আমি দেখছি। আপনি আশ্চর্য হয়ে গেলে কেন? আমার কি আসতে নেই? বসুন, লাইলিকে ডেকে দিচ্ছি। যদি বলি আমি তোমার কাছেই এসেছি, তুমিই তো টেলিফোন করলে। আমি লাইলির হয়ে করেছিলাম, তাকে ডেকে দিচ্ছি। দাঁড়াও, আমি লাইলির কাছে আসিনি, তোমার সঙ্গে আমার কথা আছে। দয়া করে পথ ছাড়ুন। লাইলি আপনার জন্য অপেক্ষা করছে। তুমিও তো অপেক্ষা করতে পারতে। একটা কথা জানতে চাই। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও। প্লিজ, যা বলবার লাইলিকেই বলুন। আমি তোমার তোমার দাদু কোথায়? তার সঙ্গে কথা বলবো। উনি বাড়িতে আছেন? আছেন, ঘরে বসুন, ডেকে দিচ্ছি। আপা কার সঙ্গে কথা বলছিস? আরে আরিফ, আপনি কতক্ষণ এসেছেন? এই হলো কিছুক্ষণ। আপা আমাকে ডাকিসনি কেন? ডাকেনি, মানে আমি তোমাদের দাদুর সঙ্গে আলাপ করতে এসেছি, তাই তারই খোঁজ করছিলাম। দাদুর সঙ্গে? হ্যাঁ, মনে হচ্ছে একটা প্রবলেম হয়েছে কোথাও। একমাত্র তিনিই তা সলভ করতে পারবেন। ঠিক বুঝতে পারছি না। আমি তো আপনাকে আসতে বলেছিলাম। দাদুর সঙ্গে কথা বলে নি, তারপর অনেক সময় থাকবে তোমাদের সঙ্গে গল্প করবার। শিউলি কোথায় গেল? বোধহয় দাদুকে খবর দিতে। শিউলি শিউলি শিউলি, আপনি একটা ফ্রড। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তবে দাদুর সঙ্গে কথা বলে নি, নিজেকে জানতে পারবো। বেশি জানতে চাইলে বিপদ হতে পারে। যাবার সময় দেখা না করে যাবেন না, কথা আছে। এই যে শিউলি। দাদু ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। এদিক দিয়ে যান, দরজা খোলা আছে। আপা বল। সব কিছুর একটা সীমা থাকা দরকার। অনর্থক দোষ দিবি নে, আমি সব কিছুর বাইরে। আরিফের হাবভাব আমি বুঝতে পারছি না। তার জন্য আমি দায়ী নই। তাহলে হাসিবের সঙ্গে বিয়েতে রাজি হচ্ছিস না কেন? আমি সব কিছুতে রাজি। দাদুকে একটু আগে বলেছি, যেখান থেকে প্রস্তাব আসুক আমি মেনে নেব। মনে রাখবে কথা। কোথায় চললি? বাগানে। আমাকে একটু একা থাকতে দে। আরে এসো এসো ইয়ং ম্যান, ইউ আর ওয়েলকাম। তা কি মনে করে? ঘড়ি খারাপ হয়নি তো? না, ঘড়ি ঠিকই আছে, তবে শুনেছি ঘড়ির কলের সঙ্গে মানুষের মনের কলেরও নাকি মিল অনেকখানি। মনে হচ্ছে মন নিয়ে সমস্যায় পড়েছ। ঘড়ি কলকবজা খুলে তেল দিলে ঠিক করা যায়, কিন্তু মনের দুয়ার পর্যন্ত পৌঁছানো খুব মুশকিল। জীবনে আপনি অনেক অভিজ্ঞ, তাই এসেছিলাম আপনার কাছে। জীবন নিয়ে কতখানি অভিজ্ঞ বলতে পারবো না, তবে মনে কিছু থাকলে খুলে বলো, একটু সৎ পরামর্শ নিশ্চয়ই দিতে পারবো। একটি কথা জানতে চাইছিলাম, আপনার দুই নাতনির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? খুবই শক্ত প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন। তোমার প্রশ্নের একমাত্র উত্তর, দুজনেই আমার কাছে সমান। তবু একজনের মনের পরিচয় আপনার কাছে জানতে চাইছি। আমার কাছে? ওই যে শাস্ত্রে বলে, বয়সের যেখানে অনেক ব্যবধান, মনের ব্যবধান নাকি সেখানে ক্ষীণ হয়ে আসে। আপনার নাতনিদের মধ্যে একজনকে আমি কোনো রকমেই বুঝে উঠতে পারছি না। তাই আমার কাছে এসেছো? হ্যাঁ, সোজা পথেই এগিয়ে গেলে না কেন? পথের বাধা তো আজকাল তেমন থাকার কথা নয়। না পেরেই তো আপনার কাছে এসেছি। আপনার বড় নাতনি শিউলিকে আমি কোনো রকমে বুঝে উঠতে বুঝতে পারছি, যা হাত বাড়ালেই পাওয়া যায় তার বাইরে হাত বাড়িয়েছ, সমস্যার সৃষ্টি করেছ। আমরা জানতাম লাইলির জন্যেই তোমার এই বাড়িতে আনাগোনা। তাই আপনার কাছে এলাম সোজাসুজি প্রস্তাব নিয়ে। আপনার সাহায্য ছাড়া এই ব্যাপারে এগিয়ে যাওয়া সত্যিই কঠিন হবে। দেখো, সব শক্ত ব্যাপার থেকে দূরেই সরে থাকতে চেয়েছিলাম। এ ব্যাপারে তো তোমার নিজেরই এগিয়ে যাওয়া উচিত। কিন্তু কোনো রকমেই শিউলির কাছে আমি এগোতে পারছি না, তাই তো আসতে হলো আপনার কাছে। বুঝতে পারছি।
কিন্তু বিপদ আমার চতুর্দিকে, আমি নিজেকে কি করে বাঁচাই? আপনাকে চেষ্টা করতেই হবে দাদু। ইয়ং ম্যান, ভাবছি আমাদের দিনকালের কথা, চেহারা না দেখেও প্রস্তাব পাঠানো যেত। কিন্তু বিপদ হয়েছে, আজকাল চোখের সামনেই যে নায়িকাদের বিচরণ। হ্যাঁ, আর যাকে ধরা ছোঁয়া যায় না তার দিকেই মনে সঞ্চারণ। দাদু, আপনি ঠিকই ধরেছেন, তাই তো আসতে হলো আপনার কাছে। সঞ্চারণের পথটা সোজা করে দিতেই হবে। চেষ্টা করব, কিন্তু কোনো মনে যদি দুঃখ দিতে হয়, সে দুঃখ হবে আমার। আমার হবে, শুধু উপায় না দেখেই আপনার কাছে এসেছি। তবু কথা দিচ্ছি, দুঃখ মোচনের ব্যবস্থা আমিও করব। আমার এক ডাক্তার বন্ধুর দুর্বলতা আছে লাইলির। ইয়ং ম্যান, বুঝতে পারছি অনেক ভেবে চিন্তেই এসেছো, কিন্তু চেষ্টা তোমাকেও করতে হবে। ওই সোজা বাগানের পথ দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ, সেখানে পেতেও পারো তাকে। যদি কথা বলতে পারো, আমার কাজ অনেক সোজা হয়ে যাবে। দাদু, ইউ আর গ্র্যান্ড। এমনি পথ দেখিয়ে দিলে আমি এগিয়ে যেতে পারবোই। আপনি আপনি আবার এখানে কেন? যদি পথ ভুলে এসে থাকি, ফিরিয়ে দেবে? দয়া করে আপনি আমাকে একা থাকতে দিন। শিউলি, তোমার কি কিছু চাইবার নেই? চাইবার একটা অধিকার থাকা চাই। তুমি নিজেকে কেন এত নিঃসহায় ভাবো? কারণ আমি তাই। শিউলি, ভুল বুঝো না আমাকে। তোমার জন্যই আমি। পথ ছাড়ুন। জেনে শুনে আমি লাইলির উপর অবিচার করতে পারবো না। সে আপনাকে ভালোবাসে। কিন্তু আমার ভালোবাসারও তো একটা দাবি আছে, তাকে তো তুমি অস্বীকার করতে পারো না। দয়া করে সরে দাঁড়ান। লাইলিকে আমি দুঃখ দিতে পারবো না। দাদু, দাদু, কি ব্যাপার? আমি সব দেখতে পেয়েছি, সব দেখেছি। আহা, বলবি তো কি হয়েছে? আমি জানলা দিয়ে দেখেছি বাগানে আরফের সঙ্গে আপাকে কথা না বলতে। লাইলি, চুপ করে বসতো। আমি যতদূর জানি শিউলির কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ, সম্পূর্ণ দোষ। জীবনভর শুধু আমার সঙ্গে শত্রুতা করেছে। আমার সবচাইতে বড় শত্রু আপা, সবচাইতে আরে বড় চুপ কর, শত্রু। শিউলি আসছে, আমি দেখবো কি হয়েছে। লাইলি চুপ কর তো। না, আমি খুন করব, আপাকে আমি খুন করব। লাইলি, চুল ছাড়। লাইলি, কি শুরু করলি? ছাড়। না, না, কেন তুই আরফের সঙ্গে বাগানে কথা বলবি? লাইলি, লাইলি কি করছিস? চুল ছাড়। দাদু, দাদু, আমাকে মেরে ফেলবে আপা, আমাকে মেরে ফেলবে। আমি বাঁচবো না, আমি বাঁচবো না। বাড়ির কোনো খবর রাখছো? কোন খবর? তা রাখবে কেন? চোখের উপর মেয়ে ধুঁকে মরছে, খবরও রাখো না? ওদের খবর তো আব্বাই রাখবেন। কি হলো মেয়ের? মনে হচ্ছে আরিফকে নিয়েই সমস্যা। ভালো ছেলে, হাতছাড়া না হয়ে যায়। যদি অতটা অধীর হয়ে থাকো, ওদের বলো ওরা প্রস্তাব নিয়ে আসুক। তুমি কিছুই বোঝো না। একটা ভয়ানক জট পেকে উঠেছে। আরিফ শিউলিকে বিয়ে করতে চাইছে, আব্বাকে জানিয়ে গেছে। বেশ তো, সেই প্রস্তাবই নিয়ে আসুক। বিয়ে তো মেয়ের দিতেই হবে। উফ, কি করে যে সমস্ত জীবন তোমার সঙ্গে কাটালাম। লাইলি কত বড় দুঃখ পাবে সে কথা ভেবেছ? বড় হয়ে অবধি ভেবে রেখেছে আরিফ তার জন্য প্রস্তাব দেবে। আব্বার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছো? আব্বা শিউলির হয়ে রায় দেবেন, এ কথা তুমিও জানো। তুমি একবার আরিফের সঙ্গে স্পষ্ট করে কথা বলো না, তাকে জানাও যে শিউলির বিয়ে হাসিবের সঙ্গে একরকম ঠিক হয়ে গেছে। আব্বা থাকতে আমাকে আবার এসবের মধ্যে নাই বা জড়ালে। হ্যাঁ ঠিক আছে, একবার পরামর্শ করে দেখি আব্বার সঙ্গে। কেন, নিজের মেয়ে তুমি একটা মতামত দিতে পারো না? আব্বাই পারবেন সঠিক মতামত দিতে। তোমাদের যা খুশি করোগে, আমি কিছুর মধ্যেই থাকবো না। লাইলিকে নিয়ে আমি ভাইয়ার কাছে চলে যাব। ছেলে মানুষই করো না। চলো আব্বার সঙ্গে পরামর্শ করে দেখি, নিশ্চয়ই তিনি একটা পথ দেখাতে পারবেন। আব্বা কোন পথ দেখাবেন তা আমার জানা আছে। চুপ করো, আব্বা এদিকে আসছেন। না, এ বাড়িতে থাকাই এখন দায় হয়ে উঠেছে। কি ব্যাপার আব্বা? আরে ব্যাপার তোমাদের মেয়েরা। আগেকার দিন ছিল ভালো, 15-16 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত, কোনো মতামত ছিল না। আমরা মেয়েদের কথাই আলোচনা করছিলাম আব্বা। শিউলির বিয়ে তো একরকম ঠিকই আছে, আর আরেফ তো এ বাড়িতে প্রায়ই আসছে, বললেই লাইলির ব্যবস্থা হয়ে যায়। তোমাদের ধারণা ভুল। আরেফ আজ সরাসরি প্রস্তাব নিয়ে এসেছিল শিউলির জন্য। আমার কথা ঠিক হলো তো? এক বাড়িতে থেকে নিজের বোনের সঙ্গে এত বড় শত্রুতা। অনর্থক শিউলিকে দোষ দিচ্ছ। আরেফ দেখে শুনেই শিউলিকে পছন্দ করেছে। আরেফকে জানানো উচিত ছিল যে শিউলির বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে এই প্রস্তাব আসতো না। তোমরা ভুল করছো, মেয়েরা এখন নাবালিকা নয়। শিউলি যদি হাসিবকে বিয়ে করতে রাজি না হয়,
শিউলিকে কোনো দিনই কোনো ব্যাপারে মুখ খুলতে দেখিনি। এ ব্যাপারে ও মুখ খুলবে বলে মনে হয় না। তোমরা বুঝতে পারছো না, এই ব্যাপারে সম্পূর্ণ মতামত হচ্ছে আরেফের। আচ্ছা, আমি যদি একবার বুঝিয়ে বলি আরেফকে। তো বলতে পারো, কিন্তু তাহলে শিউলির প্রতি একটা অবিচার করা হবে। ওর মনের কথা একবারও আপনারা ভাবছেন না আব্বা? আপনিও শিউলির দিকে। না, সেটি হয়েছে সবচেয়ে মুশকিল। আমার কাছে দুজনেই সমান। তোমরা বুঝতে পারছো না কত বড় একটা ইনডিসিশনের সামনে আমি দাঁড়িয়ে। তাহলে ডিসিশন নিন, আমি লাইলিকে নিয়ে ভাইয়ার বাড়ি চলে যাই। তোমরা ব্যাপারটাকে আরো সঙ্গীন করে তুলছো। আজ যদি তোমাদের আম্মা বেঁচে থাকতেন তাহলে এই অবস্থা আমাকে পড়তে হতো না। নাহার, তোমাকেও কখনো শিউলির প্রতি সৎমার মতো ব্যবহার করতে দেখিনি। বলুন আমাকে কি করতে হবে? মা হিসাবে তোমার যা করা তাই করবে। আঘাতটা লাইলি সহ্য করা হয়তো শক্ত হবে, কিন্তু ওকে সাহায্য করতে হবে তোমাকেই। ওর সামনে জীবনের এখন অনেক বাকি, দুদিনই সব ভুলে যাবে। একটা কথা মেনে নিতে হবে, লাইলি প্রতিযোগিতা হেরে গেছে। কম্পেনসেট করতে আমাকে এখন অনেক চকলেট যোগান দিয়ে রাখতে হবে আর কি। আব্বা, আপনি সব কিছুই এমন হালকাভাবে নিতে পারেন? তাই চেষ্টা করি, তবু মাঝে মাঝে জটিলতা এসে যায়। অনেকটা ওই বেড়া ঘড়ির যন্ত্রের মতো, অন্য ঘড়ি থেকে পার্টস খুলে জুড়তে হয়। তাহলে একটা পথ বের করুন অন্তত। আমি বাড়িতে শান্তি চাই। মাই চাইল্ড, এই শান্তির সন্ধানেই তো আমরা চারদিক খুঁজছি। যতটুকু পাওয়া যায় হাত পেতে নিতেই হবে, যা পাওয়া যায় না তার সন্ধান করতে হবে। দেখি, খুঁজে দেখি ওরা কোথায় গেল। ওদেরও কিছু শান্তির বাণী শোনাতে হবে তো। আপা, আবার রাগ করেছিস? কথা বলবি না? বল। আমাকে মাফ করে দে। সত্যি আমার মাথা ঠিক ছিল না। আরেফ একটা ফ্রড। ওকে বিয়ে করলে সারা জীবন ভুগতাম। লাইলি, একটা কথা ভাবছি। কি? আরেফকে একটা ফোন করব, বলবো আমাকে নিয়ে যেন কোনো ঘটনার সৃষ্টি না করে। যে ঘটনা ঘটনের মুখে, তাকে ঠেকাবে কি করে? আপা, আমি হার মানছি, হেরে গেছি আমি। না, তোর অধিকার কেন এত সহজে ছেড়ে দিবি? অধিকার শর্ত টেকেনি আপা। অনর্থকার অনর্থ সৃষ্টি করিস নে। তার চেয়ে কাজ কর। কি কাজ? একবার দানেশকে ডেকে দে, ওদের আজ পার্টি আছে, কয়েকবার খবর দিয়েছে। তুই দানেরদের পার্টিতে কেন যাব না? আরফের চাইতেও অনেক সিনসিয়ার। ওর কথা মেনে চললে খুব খারাপ ছেলে নয়। আমি ওর নাম্বার জানি না। আমার নোট বইতে রয়েছে। প্লিজ একটা কল দে। বাড়িতে কি কৈফিয়ত দিবি? বিকেলের পার্টি, স্বামীদের বাড়িতে যাচ্ছি বললে ছাড়া পাওয়া যাবে। ব্যাপারটা আমার ভালো লাগছে না। দানিশ খুব ভালো ছেলে নয়, সেদিনকার তোর ব্যবহারের জবাব চাইতে পারে। তবু মনের একটা আলোড়ন আমি আর চাই। নিজেকে বাঁচাতে আমি জানি। Oh, what a long cut! Let us see. কি ব্যাপার দানেশ, তোমাকে আজ আউট অফ মুড দেখছি। সাজ্জেদ, তোমরা জানো আমি যেটুকু চাই পুরোপুরি পেতে চাই। আমার আমন্ত্রণে এসে লাইলি আমাকে কমপ্লিটলি নেগলেক্ট করছে। কয়েকবার রিকোয়েস্ট করলাম, তবু আমার সঙ্গে সে হাত মেলায়নি। ওদের দুই বোনই অত্যন্ত প্রাউড, একটু শিক্ষা দেয়া দরকার। দোষ, রুবেলকে ডেকে আনি। কই, কোথায় গেল সে? বোধহয় পাশের ঘরে স্পেশাল সিগারেট নিয়ে এসছে। দাও না একটা কোনো রকমে খাইয়ে, একেবারে হাতের মুঠোয় এসে যাবে। বড্ড হার্ড না, ভাঙাটা শক্ত হবে। গতবার প্রেস করার পর অনেকদিন সে পার্টিতে আসেনি। সত্যি কথা। সঙ্গে আরো একটি নাক দেখছি, ওটি আবার নাম শামসে, ডাক্তারি পাশ করে মেডিকেলে ইন্টার্নি করছে। একটা ঢিলে করে দেবো। হ্যাঁ, মেরে কিচ্ছু হবে না, খুব শক্ত। হ্যাঁ, দেখেই তো বুঝতে পারছো ডন বৈঠক করা শরীর। ওই যে রুবেল আসছে। রুবেল, রুবেল, দানেশের মন খুব খারাপ। হ্যাঁ, ওই ঘরে সব তৈরি করে আছে, শুধু দম দিলেই হবে। আর দু তার দিলেই না বলতে চান। এই গাঁজা টেনে সবসময় তোর বুদ্ধি মোথা, কিন্তু পার্টিতে এসে সম্পূর্ণভাবে ওরা তোকে এড়িয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করেছিস দানেশ? কে বাদে নিবি দিল? কে হাত ধরেছে আমার? খবরদার, কে হাত ধরেছে আমার? আমি কেন এসেছিলে আজ পার্টিতে? ভদ্র হও। গুন্ডামি ছাড়া না। তুমি আমাকে অপমান করেছো।
বারবার ডাকা সত্ত্বেও একবার নাচে আমার সঙ্গে জোড়া মেলাওনি। ওর হাত ছাড়ুন। আপনি কে? আমার নাম শামসি। এখনো বলছি হাত ছাড়ুন। এই যে ছাড়াচ্ছে। হাত তুললে 3 বছর বক্সিং খেলেছি। এই নাও। বাতি জ্বেলে দিন প্লিজ, বাতিটা জ্বেলে দিন। বাতি জ্বলেছে। উচিত শিক্ষা হয়েছে। চল আমরা বেরিয়ে যাই, কেউ নেই আর সামনে। চল বেরিয়ে যাই, চল। আপা দেখ তো কে। নিজে কোনোদিন টেলিফোন ধরবি না, আর সব দোষ আমার। হ্যালো, কে? ডাক্তার শামসি? দিচ্ছি, এই তোর টেলিফোন। তুই কথা বল না, সেদিনকার ঘটনার পর আমার লজ্জা হচ্ছে। আর লজ্জা দেখাতে হবে না, আমি শামসিকে আসতে বলেছি। যা বলবার সামনাসামনি বলবি। হ্যালো, আমি শিউলি বলছি। লাইলি আপনাকে আসতে বলেছে। সেদিনকার ঘটনার জন্য খুবই লজ্জিত। হ্যাঁ, ওর কোনো দোষ নেই, এরকম ঘটেই থাকে। বেশ তো, আপনি এসেই বলুন। হ্যাঁ, আসছেন তো? আচ্ছা। আপা, দাদুকে সেদিনকার ঘটনার কথা কিছুই বলা হয়নি। সময় হলেই বলা যাবে। আমি কিন্তু বলেছিলাম দানেশদের পার্টিতে না যেতে। গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে? একটা অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। শামসি বেশ আস্থাবান পুরুষ, তার উপর নির্ভর করা যায়। খুব শিক্ষা দিয়ে এসেছে দানেশদের। ভাবতে পারিনি দানেশ এতখানি ওয়াইল্ড হয়ে উঠবে। এর জন্য তুই দায়ী। বেচারা নাচে তোকে সঙ্গী করতে চেয়েছিল, তুই একবারও সুযোগ দিসনি। দানেশের হ্যাংলাপন আমি সহ্য করতে পারি না। তাহলে ওদের পার্টিতে যাওয়াই উচিত ছিল না? গিয়েছিলাম নিজের মনকে বশ করতে, মনকে একটা নাড়া দেবার দরকার ছিল। সেটা ভালোভাবেই হয়েছে। বল তো আরেফকেও ডেকে পাঠাই। তোর অধিকার তুই আদায় করে নে, এখনো সময় আছে। পার্টিতেই অনেক হয়েছে, বাড়িতে আর একটা সিন ক্রিয়েট হোক আমি চাই না। দেখ, বোধহয় শামসি এলো। তুই রিসিভ কর, আমার লজ্জা করছে সামনে যেতে। সব কিছুতেই আমাকে ঠেলে দিবি, দেখিস আবার যেন কোনো গোলমালের সৃষ্টি না হয়। এই যে আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। লাইলি লজ্জায় আপনার সামনে আসতে চাইছে না, ওর মনটা ভালো নেই। আমি জেনারেল ফিজিশিয়ান, মনের ব্যাপার তেমন বুঝি নে। তবে আপনাকে খুব ভালো লাগছে। মনে হচ্ছে লাইলির চাইতে আপনি অনেক নির্ভরশীল। আমাকে প্রশংসা করে লজ্জা দিচ্ছেন। লাইলি অনেক স্মার্ট মেয়ে। আপনাকে ডেকে নিয়ে সেদিন বিপদে ফেলেছিলাম, তাই ক্ষমা চাইবার আছে। তেমন নতুন কিছু ঘটনা নয়, দরকার হলে এমনি বিপদে 1000 বার জড়িয়ে পড়তে রাজি। কিন্তু আমরা খুবই লজ্জিত অমনি একটা পার্টিতে যোগ দেওয়ার জন্য। লাইলির মনটা অশান্ত ছিল, তাই পার্টিতে গিয়েছিলাম। আমার মনে হয় পার্টিগুলি এমনি একটা কিছু ঘটাবার জন্য। তবে ওদের খুব শিক্ষা হয়েছে। আমি সঙ্গে থাকলে আপনাদের আর ঘাটাতে সাহসী হবে না। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছি না। কোনো দরকার আছে? শিবলরি দেখাবার কিছুটা সুযোগ পেয়েছিলাম, দেখিয়েছি। এই বাড়িতে প্রবেশের তো একটা পথ তৈরি হলো। আপনার বোন কোথায় গেলেন? নিশ্চয়ই চা আনতে। ওই যে আসছে। জানতে পারলাম সেদিন আপনার মনটা খুব অশান্ত ছিল, কিন্তু আপনার বোন খুব শান্তভাবে সেদিন সব ম্যানেজ করে ফেললেন। বাতি জ্বলে উঠবার পর এমনিভাবে আমাদের বের করে নিয়ে এলেন যে সকালে ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারলো না। আপা সব কিছুই ভালোভাবে ম্যানেজ করেন। এ বাড়িতে আপা না থাকলে কি যে হতো। চাতে নিশ্চয়ই চিনি বেশি খান, আপনি তো ডাক্তার। এখনো ডায়াবেটিসের দলে ভিড়ি নেই, 2 চামচই দিতে পারেন। থ্যাঙ্কস। এই যে লাইলির আপা। আমাকে? হ্যাঁ, আপনি 1 চামচ দিলেও মিষ্টি হতো। আজ উঠি। হ্যাঁ, তবে পার্টিতে গেলে সঙ্গে নিতে ভুলবেন না, সব রিস্ক আমার। বুঝতে পারছি, আবার একটা সিন ঘটাতে যাচ্ছেন, কিন্তু পার্টিতে আর যাচ্ছি না। তাহলে আসি। দাদুর সঙ্গে দেখা না করে যাবেন না যেন। বোধহয় ঘড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছেন, ও ঘরে ঢোকা নিষেধ। তাহলে? না না, ভয় নেই, আমরাও একটা উপলক্ষ খুঁজছি কি করে সেখানে যাওয়া যায়। দি আইডিয়া। আমার ঘড়িটা বোধহয় সেদিনকার 2-1টা আঘাতের ভিকটিম, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এই উপলক্ষেই সেখানে ঢোকা যায়। চলুন। তুমি চোখ কান কি চিরদিনই বন্ধ করে রাখবে? বেঁচে থাকার জন্য সেটাই সবচাইতে উত্তম ব্যবস্থা। আবার কি ঘটলো? ডাক্তার শামসির ব্যাপার, এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। কিরকম? তোমার কিছুই চোখে পড়ে না। 3 দিন আমি ফোন ধরলাম, সবসময় কল আসছে শিউলি। তাহলে তো সমস্যা মিটেই গেল।
শিউলির আর কোনো প্রবলেম রইল না? তোমার বুদ্ধিটাও তোমার মাথার মতোই মোটা। যার কাছেই হোক শিউলিকে আগে বিয়ে দিয়ে বিদায় করো, না হলে লাইলির বিয়ের আমি কোনো পথই দেখছি না। এখনো আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, যদি শামসি রাজি থাকে, দু মেয়ের বিয়ে একসাথে হতে পারে। কিন্তু আমার তো মনে হচ্ছে শামসির নজর ওই শিউলিরই দিকে। বুঝতে পারছি না, আমার কোনোদিনই মনে হয়নি শিউলি লাইলির চাইতে বেশি অ্যাট্রাকটিভ। ভেবেছিলাম শিউলির বিয়ে নিয়েই ভাবতে হবে। এখন হয়েছে উল্টো। আব্বা এখন বড় ঘড়িটা নিয়ে পড়েছেন। উচিত ছিল আগে দুই নাতনির হিল্লে করা। আব্বার সঙ্গে কথা বলবো, চলো তার ঘরেই যাই। কখনো ভাবিনি যে মেয়েদের বিয়ে নিয়েও আবার ভাবতে হবে। আব্বা, কি ব্যাপার, দুজনে একসঙ্গে? ব্যাপার দুই মেয়ে, শুনতে পাচ্ছি সব প্রস্তাব আসছে শিউলির জন্য। বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমাকেই ক্যান্ডিডেট হতে হয় কিনা। সব দোষ তোমাদের। আমাদের? হ্যাঁ, নিশ্চয়ই। ছোটবেলা থেকেই সব কাজে লাইলি শিউলি নির্ভর। ফোন করা থেকে আরম্ভ করে এখনো লাইলির সব কাজ এগিয়ে দিচ্ছে শিউলি। কাজেই চোখে পড়ছে শিউলিকে বেশি। তাহলে শিউলির বিয়েটাই আগে হয়ে যাক। এখন হঠাৎ শিউলির বিয়ে দিতে গেলে ডুয়েল লড়াতে হবে। হ্যাঁ, কয়েকদিন আগে ডাক্তার শামসি এসেছিল আমার কাছে, জানিয়ে গেছে 3 বছর ধরে সে বক্সিং প্র্যাকটিস করছে। কি সাংঘাতিক কথা! শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি না হয়ে যায়। একটু বুঝিয়ে বললে হয় না যে শিউলির বিয়ে সব ঠিক? মানবে কেন? যার গায়ে জোর তার অধিকারও বেশি। তাহলে তাহলে আর ভাবনা কেন? লাইলির জন্য আরিফ তো আছেই। অত সোজা করে সব নাই ভাবলে। আরিফ পিস্তল কেনবার জন্য লাইসেন্সের দরখাস্ত করেছে। আব্বা, আপনি নিশ্চয়ই ব্যাপারটা ঠাট্টার ছলে নিচ্ছেন। না না, অতটা হালকা করে সব নিও না। বুঝতে পারছি একটা অঘটন ঘটতে যাচ্ছে। সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবা দরকার। তাহলে ভাবছেন না কেন? কে বলে ভাবছি না? দুজনকে ডেকে পাঠাবো, হয় ডুয়েল, নয় লটারি, নয় বাগযুদ্ধ। যে যাকে জিতে নেবে সে তার গলায় মালা পরাবে। আব্বা, আপনি কি সুস্থ মস্তিষ্কে এসব কথা চিন্তা করছেন? তোমাদের মেয়েরা মস্তিষ্ক সুস্থ থাকতে দিচ্ছে কোথায়? ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও, আমি ট্যাকল করব। তাই করো, এই আব্বার হাতেই ছেড়ে দাও। বুঝতে পারছি না, আগেকার দিনে বয়স হবার আগেই মেয়েদের বিয়ে হতো, কোনো প্রবলেম হতো না। আরে প্রবলেম নেই তো আজকালকার জীবন। আমাকে ঠান্ডা মাথায় একটু ভাবতে দাও, একটা উপায় হবেই। আব্বা, দেখবেন যেন কোনো রকম। আরে কোনো ভয় নেই, তোমরা এসো, আমি মেয়েদের সঙ্গে একটু আলাপ করে দেখি। আপা, ধর না টেলিফোন। কেন, তুই ধরতে পারিস না? প্লিজ আপা, ধর। নিশ্চয়ই শামসির টেলিফোন, তোকেই ডাকছে। আমার কেন হবে? তোকেই উদ্ধার করলো দারিদ্রের কবল থেকে, তারপর থেকেই আমি আউট। ধর টেলিফোন। উফ, একেবারে চিনে যোগ তুই। হ্যালো, কত নাম্বার চান? কত? রং নাম্বার। অনর্থক আমাকে ঘাটালি। জানি এ সময় কেউ টেলিফোন করে না। আপা, বল। একটা কল করবি? এই দেখ না, আরেফ বাড়ি আছে কিনা, ওকে বলবো তোকেই বিয়ে করতে। বেশ আছি, আমার বিয়ের দরকার নেই। অনর্থক আমাকে নিয়ে একটা টানাহেঁচড়া চলছে, আমি কারো সামনেই বেরোবো না। তাহলে তুই আরিফকে একটা টেলিফোন করে দে, আর তোকে ঘাটাবো না। আমি পারবো না, করবার হলে তুই কর। উফ, সত্যি তুই ইম্পসিবল। ঠিক আছে, আমিই করব, কিন্তু আরেফ আছেন? ধরছি। হ্যালো, আপনি অমাবস্যার চাঁদে উঠেছেন, আসছেন না কেন? আমি কি বলছি, গলার আওয়াজও চিনতে পারেন না? শিউলি, এই এটা কি করছিস? আপনি আসছেন, আসুন। দেখ, সব কিছুর একটা সীমা আছে, আমি এসব পছন্দ করি না। এলে সত্য প্রকাশ করে মাপ চেয়ে নেব, তাহলে তো হবে। তবু আমাকে জড়িয়ে কিছু করা আমি চাই না। শুধু অঘটন ঘটাচ্ছিস তোরাই। আমি আর কারোর সামনেই বেরোবো না। দেখ, আজ এক কাজ করি, শামসিকেও ডেকে পাঠাই, যা ঘটবার ঘটে যাবে, আমি মেনে নেব। তুই দুজনকে নিয়ে ঘটা, আমি সামনেই আসবো না। আপা, বাড়াবাড়ি করিস নে, তোকে নিয়ে সব ঘটছে। দাদু বলেছেন দুজনকে একদিন একসঙ্গে ডাকবেন, সেটা আজই হোক। দেখ, আমি ঠিক করে ফেলেছি। কি? আমি করিম সাহেবের ছেলেকেই বিয়ে করব। বেশ তো, তাকেও ডেকে পাঠানো যাক, একত্র স্পর্শ যোগ হবে। যোগ করতে হলে তোরাই কর, আমার যা ব্যবস্থা নিজে করে নেব। তোর যোগাযোগ সূত্রটা বিপদের,
দাদুর হাতে সব ছেড়ে দে, একটা ফয়সলা হবেই। আমি শামসিকে ডাকছি। হ্যালো হ্যালো, ডক্টর শামসি আছেন? বলছেন? বলুন তো আমি কে? হলো না? শিউলি, এখনো গলা চিনতে পারেননি? দু বোনের সব ঠিক এক। লাইলি, আবার কি করছিস? আপনাকে একবার আসতে হয়, দাদু ডেকে পাঠিয়েছেন। আসছেন? আচ্ছা। লাইলি, এ কি শুরু করলি? তোর মাথা সত্যি খারাপ হয়েছে? হয়েছিল, শোধরাবার চেষ্টা করছি। ওরা আসছে, তৈরি হয়ে নে। আজ দিনটা সুন্দর। সে যুগে এমনি দিনেই রাজারা দিগ্বিজয়ে বেরুতেন। তারপর কি ঘটতো? ঘটতো অনেক কিছুই। রাজ্য জয় হতো, রাজকন্যা নিয়ে যুদ্ধ হতো, আরো কত কি। দাদু, আর এই যুগে তেমনি কিছু একটা ঘটাতে চাচ্ছিস নাকি? দাদু, ওরা দুজনেই আজ আসছে। বলো তো, করিম সাহেবের দোজবরের ছেলে হাসিবকেও ডেকে পাঠাই। কি? আমাকে না জানিয়ে তলে তলে আয়োজন ঠিক? দাদু, তুমি তো বলেছিলে ওদের ডেকে আনতে। তার নিজে থেকেই ওরা আসছে। একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। শিউলি কোথায়? তাকে ধরে আনতে হবে, ঘরে খিল দিয়ে বসেছে। বুঝতে পারছি। আমাকে বাদ দিয়ে নিজেদের স্বয়ম্বর সভা ডেকেছিস। দাদু, তোমাকে বাদ দিয়ে কিছু করা যায় না, কিন্তু এভাবে আর চলা উচিত নয়। সব বিষয়ে আমি আপার কাছে হাঁটতে রাজি নই। একটা মীমাংসা আজ হয়ে যাক। এই তো একালের নায়িকাদের মতো কথা। মিষ্টান্ন বিতরণে আমার কোনো অমত নেই। ড্রয়ের ওই টিনে সুইট চকলেট। দাদু, কোন ড্রয়ারে? সব কিন্তু আমার। দাঁড়া। এখন থেকে সব ভাগাভাগি, বুঝলি? আগে একটা মিটমাটে আসা যাক, তারপর থেকে সবাই সমান ভাগ পাবি। বুঝতে পারছি, সমান ভাগ মানেই কম পাওয়া। আপাকে লুকিয়ে দিলেও পরে আমাকেই বেশি দিয়েছ। না, ভাগ তো ঠিকই থাকবে, শুধু বকরা বেড়ে যাচ্ছে, তাই ভয়। দেখ, দুটো রিং দুই হাতের। ওরা বুঝে এলো। আজ আপনাকেই দরজা খুলতে হবে দাদু। মঞ্চে কার কি চরিত্র ঠিক করুন, খবর পেলেই আমাদের প্রবেশ হবে। আপা, আপা। এ কি, তুই শুয়ে? দাদুর সঙ্গে এত চেঁচিয়ে কথা বলছিলি যে এঘর থেকে সব শোনা যাচ্ছিল। মঞ্চে আজ তোর একাই যেতে হবে। আর দাম বাড়াতে হবে না, দাদু যে কোনো সময়ই ডেকে পাঠাবেন। আমি ঠিক করেছি, আব্বা আমার কাছে পাঠানো প্রস্তাবই মেনে নেব। মঞ্চের নায়িকার মতো ওদের সামনে গিয়ে দাঁড়াতে আমি রাজি নই। আর অঙ্গ করতে হবে না, তোকে নিয়ে তো নাটকের সৃষ্টি। ডাক আসা মাত্রই প্রবেশ করতে হবে, তৈরি হয়ে নে। আমি মনে মনে যা করার ঠিক করে নিয়েছি। আরে এসো। দরজা খুলতেই নিশ্চয়ই আমাকে এক্সপেক্ট করনি? কথা নিশ্চয়ই জানি, আপনার সাহায্য ছাড়া এই দরজা উতরানো মুশকিল হবে। ডাক্তার, তোমারও কি এই মত? আমি তো আপনার কাছেই এসেছিলাম। হ্যাঁ, খুশি হলাম। একেবারে ডাইরেক্ট অ্যাপ্রোচ। এসো, বসো। দুজনে পরিচয় নিশ্চয়ই আছে? যা পরিচয় এখানকার সূত্র ধরেই, তবে আমি অপরিচিত নই। ঘড়ি আপনি ছুঁয়ে দেবার সঙ্গে সঙ্গে চমৎকার চলছে। আরে চলা উচিত। ওটা শক ট্রিটমেন্টের দরকার ছিল। ঘড়ি পরে ঘুষি চালাতে গেলে ঘড়িও ভিকটিম হতে পারে। আরে জানো, শামসি একজন ভালো বক্সার। হ্যাঁ, সুনাম শুনেছি, কিন্তু পরখ করবার সুযোগ হয়নি, কারণ আমি নো ম্যাচ। জীবনে কারো একটা ঘুষি খাবার সুযোগ হয়নি আমার। ইয়ং ম্যান, তোমার জন্য ভয় হচ্ছে। যদি দুজনে একই উদ্দেশ্য নিয়ে এসে থাকো, দুঃখ আছে। ডক্টর শামসি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আমার জানা নেই, তবে আমার আর্জি আমি আপনাকে জানিয়েছি। দেখো, আমার জীবন আমি অনেকটা নিশ্চিন্তে কাটাতে চেয়েছিলাম, কিন্তু বর্তমানে অনেক কারণে শান্তির আশা আমাকে ছাড়তে হয়েছে। তেমন কোনো অশান্তির কারণ থাকলে বলুন, আমি ফেস করতে রাজি। কেউ যদি ভয় দেখায়, টেলিফোনে উত্ত্যক্ত করে, রাস্তায় চলায় বাধা সৃষ্টি করে, আমি সব কিছু ফেস করতে প্রস্তুত। উত্তম প্রস্তাব, কিন্তু তোমার ডিমান্ডের ব্যাপারে কেউ যদি রাইভেল হয়, কি রকম ব্যবহার করবে? সেটা নির্ভর করবে অপরপক্ষের নির্ভরতার উপর। কেউ যদি আমার সাহায্য চায়, তবে নিশ্চয়ই পাবে। অনেকটা নিশ্চিন্ত হলাম। জানো তো, আমার দুটি নাতনি, সুন্দরী, সুশিক্ষিতা, অবিবাহিতা, একসঙ্গে অনেকগুলি প্রস্তাব এসেছে তাদের বিয়ের। তাই নিয়ে আমরা ভাবনায় পড়েছি। মানে? হ্যাঁ, তোমাদের প্রস্তাবগুলিও বিশেষ বিবেচনার যোগ্য। আচ্ছা, বলতে পারো ভালো পাত্রের কি কি গুণ থাকা চাই? দুজনকেই তোমরা ভালো করে জানো। আরেফি প্রথমে বলো, কারণ তোমারই এই বাড়িতে প্রবেশাধিকার আগে।
পাত্র, নিশ্চয়ই আপনারা সুশিক্ষিত, নির্ভরযোগ্য, উপার্জনক্ষম এবং বিশ্বাসী একজন পাত্র চাইবেন। সেই সঙ্গে পাত্র স্বাস্থ্যবান হওয়া উচিত, কারণ আজকাল দিনকাল যেরকম হয়েছে, সুন্দরী পাত্রী হলে সবসময় তাকে প্রোটেকশনও দিতে হবে। ঠিকই বলেছ। আরে পাত্রদের এই সব গুণই থাকা দরকার। এখন এক কাজ করো, দু বোনের মধ্যে পাত্রী হিসাবে কে বেশি কাম্য এবং কি কারণে তা দুজনে আলাদা করে লিখে দাও। ওখানে কাগজ কলম রয়েছে। আমাদের কাছে আরও যে প্রস্তাবগুলি রয়েছে তা একসঙ্গে করে দুই নাতনির হাতে তুলে দেব। তারাই বেছে নেবে কোন পাত্র উপযুক্ত। মানে মানে এখন আমাদেরকে প্রতিযোগিতায় নামতে হবে? উপায় কি? এতগুলি প্রস্তাব এসছে, তারা তো বিচার করে নেবেই। এই দেখো, প্রায় 1 ডজন প্রস্তাব, তার উপর তোমাদের এই প্রস্তাবগুলি যোগ হবে, বুঝছো? আচ্ছা, আমরা বিচার করে দেখলো মেয়েদের এখন এইগুলি দেখানো হয়নি, তাদের মতই হবে ফাইনাল, এবং আজই তা ঠিক করা হবে। অন্যান্য প্রস্তাবকারীরাও কি এখানে হাজির থাকবে? না না না, তোমরা অতি পরিচিত বলে তোমাদেরকে স্পেশাল ফেভার করা হয়েছে। আমরা একটু নিজেদের মধ্যে আলাপ করে নিতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আরে জীবন নিয়ে এত বড় ব্যাপার ঘটতে যাচ্ছে, আলাপ করবে না মানে? হ্যাঁ, আলাপের অবকাশ তো আছেই। তাহলে যদি কিছু মনে না করেন মিস্টার আরেফ। আমার কোনো আপত্তি নেই। ওই কোণে একটু সরে বসি। না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি একটু নাতনিদের ঘর থেকে আলাপ করে আসছি, তোমরা এর মধ্যে আলাপ সেরে ফেলো। 5 মিনিট সময় দিলাম। আচ্ছা বলুন তো কি করা যায়? খুব সংকটময় মুহূর্ত। আমার চয়েস বড় মেয়েটি, তাকে নিজেও আমি সে কথা জানিয়েছি। এই দেখুন, তাহলে তো একটা রফা করতে হয়। দাদুকে আমিও তুই বড় মেয়ের কথাই বলেছি। কোনো সম্মতি পেয়েছেন আপনি? শিউলি নিজে আপনাকে কিছু জানিয়েছে? না, শিউলি সহজে মুখ খুলতে নারাজ, তাকে সহজে বোঝা যায় না। কিন্তু আজ একটা মতামত দিতেই হবে। এই কথাও ঠিক, আমরা কেউ হারতে রাজি নই। যেচে হেরে যাওয়াটা লজ্জার কথাই হবে। তাহলে আসুন আমরা এমনিভাবে প্রস্তাব লিখে ফেলি যাতে বুঝতে পারা না যায় যে কে কার জন্য প্রার্থী। এই কথা সত্যি, শিউলি ধীর স্থির এবং জীবন সম্বন্ধে একটু বেশি সিরিয়াস। কিন্তু লাইলিতে রয়েছে তাজা লাইলাক ফুলের গন্ধ, তার মূল্য নেহাত কম নয়। আপনার মধ্যে যে এত কবিত্ব আছে ভাই, তা তো আগে বুঝে উঠতে পারিনি। বরঞ্চ দাদু ভয় দেখিয়ে সেদিন বলে গেলেন যে বক্সিংয়ে আপনার দরাজ হাত। প্রস্তাবে আমি রাজি, তবে এমনভাবে আমরা কথা লিখব যাতে হেরে গেলেও হার মানার ভান না করতে হয়। তবে শিউলির মনটাও জানা দরকার। কতদিন চেষ্টা করেও তার মুখ থেকে কোনো উত্তর পাইনি। সেই প্রশ্নের মীমাংসা আজই হয়ে যাবে। আসুন আমাদের প্রস্তাবগুলো লিখে ফেলি। 5 মিনিট প্রায় হয়ে এলো। না, প্রস্তাবে লাইলির নামটাই লিখি, বেশ চটপটে। কাছ থেকে তাকে বেশ ভালো লাগছে। লাইলি নামটাও বেশ। এই যে নিশ্চয়ই তোমরা নিজেদের মতামত লিখে ফেলেছ। ঠিক মতামত নয়, একটা আবেদন। সে আবেদনে আমরা আমাদের নিজেদের মনের কথা খুলে জানিয়েছি। আমিও তাই চেয়েছিলাম, তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ নাতনিদের। এই মত যদি বেছে নাও, ওদের নিয়ে আসবো, তোমাদের সামনেই কাগজগুলি সব খোলাবো। আমাদের কোনো আপত্তি নেই, যা জানাবার লিখে জানিয়েছি। তাহলে ওদের নিয়ে আসছি। আশা করি নিরাপদে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং নাতনিদেরও একটা পাকা ব্যবস্থা হবে। আরে এসো এসো এসো, আরে লজ্জার কোনো কারণ নেই। দুজনেই তোমাদের একান্ত চেনা। এই দেশে বিয়ের ব্যাপারে মেয়েরাই একদিন অগ্রগামী ছিল, পাত্র বেছে নিয়ে মাল্যদান করত। আজকাল প্রথা বদলে গেছে, কিন্তু তবুও মেয়েদের সম্মতিরই আগে দরকার। পুরুষেরা বিয়ের ব্যাপারে প্রার্থী এবং মেয়েরা সেই প্রার্থনায় গ্রহীতা। অনেক কষ্ট করে এদের এই আসরে হাজির করেছি। এবার আমাদের কাজ আরম্ভ হোক। হ্যাঁ, বিয়ে মানে সমস্ত জীবন নিয়ে বেঁচে থাকার একটা সুবন্দোবস্ত, এবং এই ব্যাপার নিয়ে খোলাখুলি এগিয়ে যাওয়াই ভালো। আমার নাতনি লাইলি এবং শিউলি, এদের জন্য 1 ডজনের উপর বিবাহের প্রস্তাব এসেছে। সেগুলি আজ এই সময়ে এবং এই কক্ষেই খোলা হচ্ছে, যার প্রধান প্রার্থী এবং প্রধান সাক্ষী ডাক্তার শামসী এবং মোহাম্মদ আরেফ। একজন চিকিৎসক, অন্যজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দুজনেই যোগ্য প্রার্থী। এবার আমি এই লিখিত আবেদনগুলি আবেদন গ্রহীতাদের হাতে দিচ্ছি, তাদের বিচার বিবেচনা এবং নিষ্পত্তির জন্যে। এই নাও আবেদনগুলি। দাদু, এ কি ব্যবস্থা করেছো?
এরকম একটা অবস্থার মধ্যে আমাদের ফেলবে তা তো জানাওনি। আরে বাধ্য হয়ে এই ব্যবস্থা করতে হলো। আমিও জানতাম না তোদের জন্য এতগুলি প্রস্তাব আসবে। আমি বলছিলাম কি, এখানে সকলের সামনে বসে বিচার করতে ওদের অসুবিধা হতে পারে। নিজেদের ঘরে গিয়ে এ নিয়ে আলাপ আলোচনা করুক, যা রায় দেবেন আমরা মেনে নেব। মিস্টার আরিফ কি বলেন? আমার কোনো আপত্তি নেই, যে রায় হয় আমি তাই মেনে নেব। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। সব কিছু কেমন নির্বিঘ্নে হয়ে যাচ্ছে। এসো দিদিরা, আমরা অপর কক্ষে যাই। দাদু, তুমি একই করেছো? এতগুলো প্রস্তাব কোত্থেকে জোগাড় করলে? মাথা খাটিয়ে সব নিজের থেকে করতে হলো। ওদের একজনে পিস্তলের লাইসেন্স চেয়েছে, অন্যজন হাত গুটিয়ে আছে, কিন্তু ব্যাপারে গুরুত্ব দেখে দুজনেই আজ পুরোপুরি সারেন্ডার করেছে। শিগগির একটা মতামত মানে ডিসিশন দিয়ে দেয়। দাদু, আমি কোনোদিন মুখ ফুটে কিছু বলিনি, আজও বলবো না। লাইলির মতামতটাই আপনি নিন, আমাকে যা গ্রহণ করতে বলবেন তাই করব। আপা, আমিও আজ বুঝে উঠতে পারছি না কি করব। শামসির ছেলেটা মন্দ নয়, গায়ে জোর আছে। আমাদের সেদিন কেমন পার্টি থেকে বাঁচিয়ে নিয়ে এলো দাদু। বাস 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 বাস, আর কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, কাগজগুলি সব ছিঁড়ে ফেলছি। ওদের দুজনের কথাও জানা দরকার, সেখানেও আমি ম্যানেজ করব। তোরা বস। এই যে ইয়ং ম্যানেরা, মনে হচ্ছে সময় এবং সমস্যা দুটোই খুব অনিশ্চিত। কেন, ওরা কোনো ডিসিশন নিতে পারেনি? আর যদিও ওদের পুরো এখতিয়ার, মেয়েরা জীবনে কখনো কোনো ডিসিশন নিতে পেরেছে? হ্যাঁ, পুরোপুরি ছেড়ে দিয়েছে তোমাদের হাতে, কারোর কোনো লেখাই পড়া হয়নি। এ ব্যাপারে তাহলে আমার আর কিছু বলার নেই। যা জানাবার আপনাকে আমি জানিয়েছি, আপনি যা রায় দেবেন আমি তাই গ্রহণ করব। আমিও একটা কথা ভেবে দেখলাম, আপনার ছোট নাতনি লাইলি বোধহয় বেশি গ্রহণযোগ্য, কারণ ও অনেক বেশি ফরওয়ার্ড। হ্যাঁ, চমৎকার চমৎকার। ইয়ং ম্যান, তোমাদের ডিসিশন একেবারে নেটফুল এবং পারফেক্ট। এবার একটা দিনক্ষণ ঠিক করা যাক। হ্যাঁ, ওদের বাপ মার ইচ্ছে দুজনেরই বিয়ে একই সঙ্গে হবে। আপনি যা ব্যবস্থা করবেন তাতেই আমাদের সম্পূর্ণ মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আর দেরি কেন, ব্যবস্থা শুরু করি। বেজে উঠুক বিয়ের বাঁশি, ওদের বাপ মাকে খবরটা দিয়ে আসি। লাবিব, নাহার, তোমরা ঘরে? কি মনে হচ্ছে কোনো খোঁজ খবর আছে আব্বা? হ্যাঁ, খোঁজ খবরও, আবার দুঃখেরও ব্যাপার। কেন? দু নাতনি আমার হাতছাড়া হয়ে যাচ্ছে এবং তাদের স্বইচ্ছাই পাত্র নির্বাচিত হয়েছে। শিউলির জন্যে আরেফ এবং লাইলির জন্যে ডাক্তার শামসি। লাইলি মনে ব্যথা পায়নি তো? আরে ব্যথা, শামসি তাকে লাইলাক ফুলের মতোই স্নিগ্ধ বলেছে। খুশিতে এখন লাইলি টকবক করছে। সবই ঠিক করে ফেলেছেন? ওদের বাপ মার তরফ থেকে একটা নিয়মিত প্রস্তাব আসবে তো? আসল প্রস্তাব গ্রহণ করা হয়ে গেছে, নিয়মের পালাগুলি নিয়ম মতোই ঘটবে, কোনো ভয় নেই। দিনক্ষণ তারিখ ঠিক মতোই আসবে। যাই, আমি বাঁশি বাজাবার ব্যবস্থা করি গিয়ে। এই যে তোমরা দুই জোড়া একসঙ্গে, আজ আমার কত আনন্দের দিন। দাদু, আপনি বিশেষ করে দোয়া করবেন যে তরিতে দুজন উঠলাম যেন ঠিক হাল ধরে বয়ে যেতে পারি। দাদু, দাদু দোয়া করবেন আমার নরম হাতের হালও যেন শক্ত থাকে। থাক 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 থাক, সবার সালাম করতে হবে না, অনেকবার হয়েছে। শেলি, তোদের কিছু বলার নেই রে? একটি কথা বলার আছে, আরিফ দুলা ভাই একটা ফ্রড। একেবারে ঠিক কথা বলেছিস, আমাকে পর্যন্ত ধোকা দিয়ে কাজ সেরে নিল। দাদু, তোমার সঙ্গে কথাটা একটু আড়ালে এসো। বেশি আড়াল হলে আরেফ সন্দেহ করতে পারে। বল। দাদু, আমি কোনোদিন মুখ খুলিনি, কিন্তু তুমি সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারো। ইউ আর গ্রেট। তোমাকে আর একবার সালাম করি। দাঁড়া, এখন আর একটা কাজ বাকি। 12টা বাজতে আর 1 মিনিট বাকি। এই 1 মিনিট আমরা চুপ করে থাকবো। দাদু, চুপ। দাদু, গ্র্যান্ডফাদার ক্লক। হ্যাঁ, আবার বেজে উঠেছে। ওটা তোদের দিদার আশীর্বাদ। নিজের হাতে তিনি এই ঘড়িতে চাবি দিতেন। আজ আজ আবার সচল হয়ে উঠেছে। আমি দেখতে পাচ্ছি তোদের দিদাও আজ এ ঘরে উপস্থিত হয়ে তোদের দোয়া করছেন।
আমিও খোদার কাছে দোয়া চাইছি, মঙ্গল হোক, সব মঙ্গল হোক। গ্র্যান্ডফাদার ক্লক নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন শিউলি, মুখলেসা খাতুন, লাইলি, মালা চৌধুরী, সুবহান, ওবায়দুল হক সরকার, নাহার, নুরুন্নাহার হাসনাত, লাবিব, সৈয়দ হাসান ইমাম, আরেফ, শেখ জহুরুল হক, শামসি, মোজাম্মেল হোসেন, বন্ধু, সৈয়দ মহিদুল ইসলাম। শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন আশরাফুজ্জামান।